আজকে আমরা কথা বলবো অপারেশন সিন্দুর নিয়ে। ভারতীয় সেনার বেশ সিনিয়র অফিসারের কিছু বক্তব্য ঘিরে চীন তুরস্কের নাম জড়ানোর যে অভিযোগ উঠছে এইসব নিয়ে একটু আলোচনা করব। এর স্ট্র্যাটেজিক দিকগুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক। শুরুটা তো হয়েছিল সেই 22শে এপ্রিলের ঘটনা দিয়ে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে একটা জঙ্গি হামলা হয়। খুবই মর্মান্তিক ঘটনা ছিল সেটা। একদম। আর সেটারই একটা রিয়াকশন বা জবাব ছিল এই অপারেশন সিন্দুর। ঠিক। 6 মে মাঝরাতে ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা এলওসি পার করে পাকিস্তানের ভেতরে ঢোকে। 9টা টার্গেটের জঙ্গি ঘাঁটিতে তারা অ্যাটাক করে। হ্যাঁ, আর এই সংঘর্ষটা কিন্তু একদিনের ছিল না, প্রায় 4 দিন ধরে চলেছিল। 10 মে নাগাদ গিয়ে দুটো দেশ শেষমেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। কিন্তু সম্প্রতি যে তথ্যটা সামনে এসেছে সেটাই পুরো ঘটনাকে একটা অন্য আলোয় ফেলছে। সেটাই ভাবছিলাম, ঘটনাটা তো বেশ কিছুদিন আগের, কিন্তু নতুন কি এলো? ফিচির একটা অনুষ্ঠানের কথা বলছিলেন না? হ্যাঁ, ঠিক ধরেছেন। ফিচি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাদের একটা অনুষ্ঠানে ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং, উনি কিছু বেশ যাকে বলে চাঞ্চল্যকর কথা বলেছেন। কি বলেছেন তিনি? তার মূল বক্তব্য হলো এই সংঘাতে পাকিস্তান নাকি একা ছিল না, চীন আর তুরস্ক নাকি এর পেছনে ছিল, পাকিস্তানকে সাহায্য করছিল। চীন আর তুরস্ক, এটা তো বেশ বড় কথা। কিভাবে কিভাবে সাহায্য করার কথা বলছেন উনি? এর কোনো ব্যাখ্যা দিয়েছেন? দেখুন, লেফটেন্যান্ট জেনারেল সিং দুটো পয়েন্ট তুলে ধরেছেন। এক, পাকিস্তানের ব্যবহৃত অস্ত্রের প্রায় 81% নাকি চীন থেকে আসে। নিজেদের তৈরি নতুন নতুন অস্ত্র, নতুন রণকৌশল, এগুলো বাস্তবে কেমন কাজ করছে সেটা পরীক্ষা করে দেখার জন্য পাকিস্তানকে ব্যবহার করছে চীন। ইন্টারেস্টিং পয়েন্ট। তার কি এই অঞ্চলের যে সংঘাত, সেটাকে চীন নিজেদের মিলিটারি টেকনোলজি বা ট্যাকটিক্স টেস্ট করার একটা জায়গা হিসেবে দেখছে? এটা তো শুধু অস্ত্র পরীক্ষা নয়, এর তো আরও গভীর হতে পারে। ঠিক, এর প্রভাব কিন্তু অনেক দূর যেতে পারে যদি এটা সত্যি হয়। আচ্ছা, এবার অপারেশনের কথায় ফেরা যাক। এত বড় দুটো দেশের ধরুন চীন বা তুরস্কের যদি মদত থেকেও থাকে, তাহলেও ভারত এই অপারেশনটা সফল করলো কিভাবে? নিশ্চয়ই খুব ভালো প্ল্যানিং ছিল। সেটাই তো কথা। এতগুলো ফ্যাক্টর মাথায় রেখে প্ল্যানিং নিশ্চয়ই খুব নিখুঁত হতে হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল সিং যেমনটা জানিয়েছেন, শুরুতে কিন্তু মোট 21টা সম্ভাব্য জঙ্গি ঘাঁটির একটা লিস্ট ছিল ওদের হাতে। 21টা? হ্যাঁ, কিন্তু গোয়েন্দা তথ্য, টেকনোলজিক্যাল অ্যানালাইসিস, এই সব কিছুর ভিত্তিতে ফাইনালি 9টা সবচেয়ে অ্যাক্টিভ আর ইম্পর্ট্যান্ট ঘাঁটিকে টার্গেট করা হয়। আর পুরো প্ল্যানটা এত গোপনে করা হয়েছিল যে পাকিস্তান নাকি একদম অপ্রস্তুত ছিল, টেরই পায়নি আগে থেকে। তার এই যে চূড়ান্ত গোপনীয়তা, এটাই কি সাফল্যের চাবিকাঠি ছিল, যার ফলে চীন বা তুরস্কের মতো দেশের সাহায্য যদি থেকেও থাকে, সেটাও তেমন কাজে আসেনি পাকিস্তানে? মনে তো হচ্ছে সেটাই। কারণ দেখুন, এই অপারেশনটা কিন্তু ভারতের দিক থেকে শুধু পেহেলগাঁও হামলার বদলা ছিল না। ঠিক। এর মাধ্যমে ভারত নিজেদের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের ক্ষমতা, টেকনোলজির ব্যবহার আর ওভারঅল মিলিটারি ক্যাপাবিলিটি এইসব দেখাতে চেয়েছে। এটা ছিল ভারতের ডিফেন্স পাওয়ারের একটা শোকেস বলা যেতে পারে। তাহলে যদি সামারি করি, পেহেলগাঁও হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর চালায়। অভিযোগ উঠছে, বা বলা ভালো, একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার সূত্রে দাবি করা হচ্ছে যে এই অপারেশনে পাকিস্তানের সঙ্গে চীন ও তুরস্করও মদত ছিল। কিন্তু খুব গোপন আর নিখুঁত পরিকল্পনার জোরে ভারত সফল হয় এবং নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে। একদম ঠিক। এই ঘটনাটা তাই শুধু ভারত পাকিস্তানের মধ্যেকার একটা সংঘাত নয়। জেনারেল সিংয়ের কথা সত্যি হলে এটা রিজিওনাল জিওপলিটিক্স আর বড় শক্তিগুলোর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তুলে দেয়। তাহলে আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই, জানিয়ে আমাদের শ্রোতারা ভাবতে পারেন। যদি সত্যিই কিছু ক্ষমতাধর দেশ আঞ্চলিক সংঘাতগুলোকে নিজেদের অস্ত্র বা ট্যাকটিক্স পরীক্ষা করার লাইভ ল্যাব হিসেবে ব্যবহার করতে শুরু করে, তাহলে এই প্রবণতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা আর ভবিষ্যতের অস্ত্র প্রতিযোগিতার ওপর কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।